হেঁটে যা, ওরা দৌড়াতে পারবে না, ছোট ছোট মানুষ। এইবার কি বলছে, আম্পায়ার দুইটা, দুজনে আনা নেই বলি তো এখন এই অবস্থা। সবচেয়ে ভালো লাগছে স্যার ওই যে তামিমের আউটটা যে দেয় না। কবে? গত মাসে হ্যাঁ গত মাসের শুরুতেই তো মানে তামিমের একটা প্রথম catch রাশ শুরু করে দিয়েছে। হুম। প্রথম আম্পায়ারের সঙ্গে একদম বিশ্বকাপের জন্য ধরেছে ঠিকভাবে ওরা ধরে সেরাই মনে করে লাফালাফি ওটা ড্রপ হয়েছে। আচ্ছা। না ওরা তো অভ্যস্ত, ওরকম হলেই যে পাই যায়, ওরা অভ্যস্ত। অনেক ম্যাচ আছে ক্রিকেট গুলো দেখলে দেখা যায় অনেক ওটা রেকর্ড আছে। আর জুলাই 5 তারিখ থেকে জুলাই 23 তারিখ পর্যন্ত হুম? জুলাই জুলাই 5 5 তারিখে তারিখে বন্ধ। জুলাই 5 7 হ্যাঁ, 10 12 T20 15 21 30 5 তারিখ আর 7 তারিখে টি20, 10 12 15 ওয়ানডে আর টেস্ট সবার শেষে। যাক, শেষে টেস্ট হলো 21 থেকে 25 আর 30 থেকে আগস্ট 25-15টা খেলা দেখা যাবে, ঢাকা তো ফাঁকা হয়ে যাবে, তখন টিকিট পাওয়া যাবে। টার্গেট করতে হবে। হ্যাঁ, ঈদে যাই না, 2-3 বছর যাই না। হ্যাঁ, ঈদে একবার গিয়েছিলাম, খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ছিলাম আমি। বলছি হ্যালো হ্যালো ইসলাম, হ্যাঁ সম্ভবত বলেন, এই কী যেন আপনাকে আমি শেয়ার করে দিতে হবে, তাই না ফাইলটা? আচ্ছা ঠিক আছে, আপনার এই মোবাইল তো ইমেল করে দিয়েছেন, আমি দিয়ে দেবো, শেয়ার করে আপনি দিয়ে দেবেন। 2012-তে আমার ছেলেটার বয়স কত তখন? 3 বছর, 3-3.5 হবে। রোজার ঈদে যাচ্ছিলাম, তো ট্রেনের কি অবস্থা তোর তো জানাই আছে। আমরা টিকিট ছিল 7:40 ঢাকা থেকে, তো রাত 12টায় পৌঁছে যাব, এটা হচ্ছে টার্গেট। ঈশ্বরদীতে 4.5 ঘন্টা লাগে। 7:40 আমরা ট্রেন পৌঁছালাম স্টেশনে 7টার সময়, ট্রেন আসলো পরের দিন সকাল 10টায়। এই একটা অবস্থা, ওটা সারা রাত ট্রেন ওই স্টেশনে কাটানো হলো। তারপর সকাল 10টায় ট্রেনে উঠলাম, যেতে যেতে সন্ধ্যা 7টা, মানে 4 ঘন্টা ট্রেন লাগলো, 9 ঘন্টা মতো। বাট মানে প্রবলেম ইজ দ্যাট যে যখন যমুনা পার হলো তখন ট্রেনে আর ওঠার মতো জায়গা নেই, ট্রেন কোনো স্টেশনেই থামে না। যখন ওই বিষয়টা জানতে পেরেছে, প্রতিটা স্টেশনের লোকজন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। লাঠি দিয়ে যখন ওই সিরাজগঞ্জের উল্লাপাড়া চিনেন, উল্লাপাড়া স্টেশনটা পার হলো, তখন পেছনের বগিতে আগুন ধরিয়ে দিল, পেছনের একটা বগিতে আগুন ধরিয়ে দিল। আর যতগুলো মানে প্ল্যাটফর্ম দিয়ে পার হওয়ার সময় যেভাবে পেরেছে লাঠি ইট দিয়ে বাড়ি দিয়ে জানালা টানালা দিয়ে দিল। সো ওই একটা লাঠি বাড়ি আমাদের জানালাতে লাগলো, কাজটা ভেঙে গেল, পুরো ফাঁকা, এসি ট্রেন ছিল। সো ওইটা দেখে বাচ্চার যে কান্না, পুরো রাস্তা কান্না করতে করতে গেছে, ভয় পেয়ে গেছে। এখন মনে হচ্ছে যেন হাজার হাজার লোক ট্রেন পরে থামিয়ে দেবে, এরকম অবস্থা। ওই সিচুয়েশনের পরে আর ঈদে মুভ করা হয়। গাড়িতে যাবেন না বাসে যাওয়া যায়, কিন্তু বাসের অবস্থা তো আরো জঘন্য। মাঠে তো এই সিস্টেম নাই ডাইরেক্ট টিকিট পাওয়া যায়, টিকিট আমাদের নিজেদেরই রিলেটিভসদেরই বাস আছে, টিকিট অ্যাভেলেবেল। বাট প্রবলেম হচ্ছে যে আপনার ভাবি বাসে উঠতে পারে না, আর যারা বাসে উঠতে পারে না, বাসে ওঠা তাদের জন্য কি খুবই ডিফিকাল্ট। তার সাথে বাচ্চা কাচ্চা নিয়ে, আর 2 হচ্ছে ছুটি থাকে মাত্র 3-4 দিন, এর মধ্যে ঈদের আগে মুভ করাটা, আর যেহেতু বাসে উঠতে পারে না, ওটা আরেকটা ঈদের পরে কুরবানিতে জানো তো না। ওই আমরা যাই হচ্ছে এই যে আমের সিজন যাচ্ছে না, এই একটা, আর শীতের বেলা, শীতে একবার পিঠার সময়, আর এই আম কাটানোর সময়। এই যে ছুটি যেটা নর্মালি থাকে বাচ্চাদের, ইয়েতে ছুটি থাকে সামার ভ্যাকেশন আর হচ্ছে উইন্টার ভ্যাকেশন। কোনো সময় আব্বু আম্মু চলে আসে ঢাকায় ঈদ করতে, কারণ ওখান থেকে আসা সহজ, আবার পাঠিয়ে দেওয়া আরো সহজ। ঈদের পরে যাওয়া ঈদের আসাটা সহজ, কারণ গাড়ি ফাঁকা আসে, চলে আসে। আবার যাওয়ার সময় ঈদের পরে ঢাকা থেকে লোক যায় না, খুব সহজে চলে যায়। কিন্তু ওই দিন মানে ওই সিচুয়েশন দেখার পর বাড়ি থেকে বলে দিয়েছে যে ঈদের মধ্যে আসার দরকার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে বিশেষ করে আমরা যখন
ছিলাম, ইউনিভার্সিটিতে পড়েছি, ঈদের আগের দিন রাত্রে বা তার আগের দিন রাত্রে একটা ব্যাগ, কেটস, টি শার্ট, জিন্স, গ্লাভ দিয়ে ট্রেনে উঠে গেলাম। মানে 8-10 জন উঠে গেলাম, টিকিট কোনো কিছু নাই। ঠিক আছে, আমরা তো দাঁড়িয়েই যেতে পারি সারা রাস্তা, 8-10 ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে ছেলে মানে যখন ইয়াং তখন আপনার সাথে কোনো ফ্যামিলি নেই, আপনি পারেন, বাট আপনার সাথে যখন ফ্যামিলি আছে আপনি তখন কিন্তু পারেন। রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এই জন্যই কিন্তু মানে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে মুভ করে তারা অনেক আগে মুভ করে, 10 দিন 15 দিন আগে চলে যায়, 10-15 দিন আগে চলে যায়। ওই ঈদের 2-3 দিন আগে চলাটা খুবই ডিফিকাল্ট। আমরা যেটা দেখেছি যে পরে যদি ওই ট্রেনে কোনোভাবে আগুন ধরে যেত কত লোক মারা যেত, কত লোক মারা যেত। পেছনের বগিতে আগুন ধরিয়ে দিয়েছে, ওটা কোনোভাবে নিভিয়েছে। তারপরেও কোথা থেকে নিভিয়েছে, এমন এক জায়গায় ট্রেন থামিয়েছে একদম ক্ষেতের মধ্যে, ধানের ক্ষেতে। ওখান থেকে ওই ট্রেনের লোকজন নেমেই ট্রেনের বগিতে আগুন, বুঝতে পেরেছে? নাহলে তো ওই দিন তো আমরা মাঝামাঝি অবস্থায় ছিলাম। মানে যদি সামনের দিকের লোকজন যে জানতো যে পেছনে আগুন ধরেছে, ওই হই হুল্লোড়ে অনেক লোক মারা যেত, পরে জানতে পারছে। তারপরে যখন ওই যে ঢিল মেরে, তারপরে পাথর মেরে, বাঁশ দিয়ে মেরে জানালার কাঁচটা ভেঙে ফেলেছে, তখন ওখানে জিআরপি পুলিশ প্রত্যেকটা ফোন দিয়ে জানিয়ে দিয়েছে প্রত্যেকটা স্টেশনে পুলিশ, বিডিআর এগুলো দাঁড় করে রেখে ট্রেন পাচ্ছে। আমাদের যাওয়াটা কঠিন না, রাস্তাটা শর্ট, কিন্তু বাসে গেলেও এই যে যমুনা ব্রিজ, টাঙ্গাইল থেকে যমুনা ব্রিজ পর্যন্ত জ্যাম থাকে, পুরো 70-80 কিলোমিটার রাস্তা জ্যাম। গাজীপুর থেকে, চন্দ্রা থেকে জ্যাম, একদম ব্রিজ পর্যন্ত ওই ধাক্কা দিতে জ্যাম। এই যে এখানকার যে জ্যামটা না, এই হেলিকপ্টার তো প্রধানমন্ত্রী না আমরা। গেছে নাকি মুস্তাফিজ আউট না? হ্যালো, বলছিলাম খেলার লিঙ্ক থেকে দিয়েছে ওই একটা আছে পাগলা স্পোর্ট আগে হেডে একটু পরে আছে না কিন্তু ইন্ডিয়া দিলে পাশে শুক্রবারে নেমে আপনি লাস্ট ফার্মা ছিলেন, লাস্ট ফার্মা থেকে একটু সামনে এগিয়ে আসলেই সিঙ্গারের শোরুম। আমাদের বিল্ডিংটা হচ্ছে 161/B, ফার্স্ট ফ্লোর, 161/B, 61, হ্যাঁ 61/B, 161/B, হ্যাঁ ফার্স্ট ফ্লোর। না এটা হচ্ছে লেক সার্কাস কলাবাগান, এটা ফার্স্ট ফ্লোর। তালহা কর্পোরেশন, হ্যাঁ তালহা কর্পোরেশন, জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উইকেট গেছে, রোহিত গেছে। রিড করার জন্যই তো এটা হয়েছে। আচ্ছা, আমরা সবাইকে খেয়াল করি, আমরা শুরু করব মার্কার কোথায়, যে সময়টা আছে আমি পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করব। আমরা আলোচনা শুরু করছি অ্যাজাক্স।
এটা ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি কোনো পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাই, অ্যাজাক্সের ছাড়া অন্য কোনো ওয়ে নেই, হ্যাঁ, সাইটকে পাওয়ারফুল করা। তো অ্যাজাক্স কিভাবে কাজ করে, অ্যাজাক্স বিষয়টা কি সেটা নিয়ে কথা বলছি। অ্যাজাক্স জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের নাম। ওকে, অ্যাজাক্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা টেকনোলজি, আর এই টেকনোলজিটা হ্যান্ডেল হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল বলা হয়। যদি কেউ বলে আপনাকে অ্যাজাক্স কি, অ্যাজাক্স ইকুয়াল জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল। এক্সএমএল এর মাধ্যমে, অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্টের সাথে সার্ভারের যে রিলেশন তৈরি করে ডাটা ট্রান্সফারের, তাকেই বলা হয়ে থাকে অ্যাজাক্স। জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের মাধ্যমে এক্সএমএল এর ডাটা ট্রান্সফার প্রসেসে ক্লায়েন্টের সাথে সার্ভারের যে রিলেশন এস্টাবলিশড হয় তাকেই বলা হয় কি, অ্যাজাক্স। তাহলে অ্যাজাক্স কি, জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। অ্যাসিনক্রোনাস বলতে এরকম, লাইক আমার এটা ক্লায়েন্ট, এটা আমার সার্ভার, ঠিক আছে, একটা আমার ক্লায়েন্ট আর সার্ভার। ক্লায়েন্টের সাথে রিকোয়েস্ট, আমি যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সে আমাকে অ্যাকনলেজ করছে, তাকে যে কাজ দেওয়া হচ্ছে সে কাজটা শেষ করে আমাকে পাঠাচ্ছে। তার মানে কি, এবং এই ক্লায়েন্ট সার্ভার কি করছে, প্রতিটা স্টেপের ইনফরমেশন তার কাছে আসে, সে জানতে পারছে যে কি চলছে সেখানে। রিকোয়েস্টের এই প্রসেসটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস প্রসেস। সিনক্রোনাস কি, আমি সেট অফ ডাটা, এখানে চাঙ্ক অফ ডাটা আমি পাঠালাম, এই চাঙ্ক অফ ডাটা সেকশন 1 সেকশন 2 এর কাছে সেট ধরে পাঠিয়ে দিল, মানে প্যাকেট করে পাঠিয়ে দিল। সে যখন পেলো একটা রেসপন্স পাঠালো, অ্যাকনলেজ যে আমি পেয়েছি, দ্যাটস অল। এরপরে এই ডাটাটা কোথায় গেল সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই, যেটা করে থাকে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, রাইট? বাট এটা কিন্তু অ্যাজাক্স যে রিকোয়েস্টটা ইনিশিয়েট করে সেটা কিন্তু হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে না, সে রিকোয়েস্টটা এবং রেসপন্সটা নিয়ে থাকে এক্সএমএল ডাটা ট্রান্সফারের মাধ্যমে। না, এক্সএমএল যায় বিহাইন্ড থেকে। অ্যাকচুয়ালি এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ডাটা ট্রান্সফার করার জন্য ইউজ হয়, কখনো কখনো ডাটা স্টোর করার জন্য ইউজ হয়। ডাটা দুইভাবে ক্লায়েন্টের সাথে সার্ভারের রিলেশন হতে পারে, এক হচ্ছে এইচটিটিপির থ্রুতে, আরেকটা হচ্ছে এক্সএমএল এর থ্রুতে। এক্সএমএলটা হিডেনে যায় আর এইচটিটিপিটা ইউআরএল দিয়ে যায়। সো যেটা এক্সএমএল এর থ্রুতে যায় এটা ভেরি ফাস্ট, এবং ক্লায়েন্টের সাথে সার্ভারের প্রত্যেকটা স্টেট, সার্ভার কি চলছে, ক্লায়েন্টের কি অবস্থা, সব কিছু জানতে পারে কে, ক্লায়েন্ট। এবং এটা জানতে পারে জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের মাধ্যমে, আর এই রিকোয়েস্টে ইনিশিয়েট হয় জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে। লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিটার নাম কি, এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। ক্লাসটার নাম কি, এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাস। আমি বুঝাতে পেরেছি? এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাস। এই ক্লাসের ভেতরে কিছু ফাংশন আছে, নাম লাইক ওপেন, অন রেডি স্টেট চেঞ্জ, রেডি স্টেট, স্ট্যাটাস, রেসপন্স টেক্সট, সেন্ড। এই ফাংশনগুলো কি, ওই ক্লাসের মেম্বার ফাংশন, যার মাধ্যমে এই অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেসটা হয়ে থাকে। আমি বুঝাতে পেরেছি? বেশ কিছু ফাংশন আছে, ফাংশনগুলোর নাম হচ্ছে, আমি বলছি, ওপেন, on ready state change, ready state status, response text or send। এই যে 6টা ফাংশন, এটা হচ্ছে এই ক্লাসের মেম্বার। এই অন রেডি স্টেট চেঞ্জ রিকারসিভ ফাংশন, নিজেই নিজেকে কল করে, এবং এই ফাংশনটাই ক্লায়েন্টের সাথে সার্ভারের প্রত্যেকটা স্টেটকে সে এক্সিকিউট করে। স্টেট হচ্ছে 0 থেকে
4 আমরা একটু দেখি 0 থেকে 4 এই স্টেটটা কার নাম কি কেবলটা একটু দিচ্ছি দেখেন এখানে রেডি স্টেট আছে মূলত 5টা 0 থেকে 4 5টা রেডি স্টেট 0 যখন 0 তখন রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ আমি মনে করেন এটা হচ্ছে ক্লায়েন্ট এটা সার্ভার আমি যখন 0 আমি যার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি আমি ক্লায়েন্ট থেকে সার্ভারে যাব তার মানে ক্লায়েন্ট থেকে সার্ভারের কোনো একটা পেজে যেতে চাচ্ছি ক্লায়েন্ট থেকে সার্ভারের কোনো একটা পেজে আমি যেতে চাচ্ছি সো পেজের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ এখনো হয় নাই যখনই আমি পেজটাকে পেয়ে যাব তখন 1 সার্ভার কানেকশন এস্টাবলিশ আমি যখন পেজটাকে পেয়ে যাচ্ছি তখন কি কানেকশন এস্টাবলিশ তারপরে কি আছে রিকোয়েস্ট রিসিভ যখন পেজকে কানেক্ট করা হলো তারপর ওই পেজকে কোনো একটা রিকোয়েস্ট দেওয়া হচ্ছে কোনো একটা ডাটা আমি তার কাছে পাস করছি আমি বলছি এটা তুমি ডেটাবেজে সার্চ করো আমাকে রেজাল্ট দাও যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটাকে যদি সে নিতে পারে তখন বলা হচ্ছে রিকোয়েস্ট রিসিভ আমি রিকোয়েস্টটা সে রিসিভ করলো সঙ্গে সঙ্গে কি রেজাল্ট দিয়ে দেবে কিছুটা টাইম নেবে ওই সময়টাকে বলা হচ্ছে প্রসেসিং আমি রিকোয়েস্টটা যখন দিলাম তখন থেকে সে যে কাজটা করবে কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকবে সেটাকে বলা হচ্ছে প্রসেসিং টাইম আর 4 বলা হচ্ছে রিকোয়েস্ট ফিনিশ এন্ড রেসপন্স ইজ রেডি মনে করেন আমি ক্লায়েন্ট সে একজন সার্ভার রাইট উনি একজন সার্ভার সো আমি ক্লায়েন্টকে কোনো একটা রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি ইনিশিয়ালাইজ করেছে ওনাকে পয়েন্ট করেছে ওনার পর্যন্ত পৌঁছায় নাই স্টেটটা কি ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট চলে গেছে স্টেটটা কি 0 নট ইনিশিয়ালাইজ যখন ওনার কাছে রিকোয়েস্টটা পৌঁছে যাবে তখন বলে রিকোয়েস্ট রিসিভ স্টেট কত 1 তারপরে কি 2 হচ্ছে সরি সার্ভার কানেকশন এস্টাবলিশ যখন পৌঁছে যাবে আর যখন আমি কোনো একটা আমি তার কাছে তার সাথে কানেক্টেড হব কেন তাকে কোনো একটা কাজ দিব তাই না ওই কাজটা তাকে বলা হচ্ছে তখন বলা হচ্ছে কি রিকোয়েস্ট রিসিভ তারপরে কি সে কাজটা তাকে বোঝানো হয়েছে সে কাজটা করবে তারপরে না আমাকে রেসপন্স দেবে তাই না ওই প্রসেসিং টাইম 3 নাম্বার রেজাল্ট আমরা দেখি হ্যাঁ রাইট আমি তাকে বলছি প্রসেসিং রিকোয়েস্ট আর 4 হচ্ছে রিকোয়েস্ট ফিনিশ সে যখন কাজ শেষ করে ফেলবে তার স্টেট কি হবে 4 এবং সে আমাকে রেসপন্সটা টেক্সট আকারে আমার কাছে রিটার্ন করবে অ্যাকচুয়ালি এরকম যে আমি অ্যাজাক্স বলতে যেটা বুঝছি বা বোঝাচ্ছি যে এই ক্ষেত্রে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে কোনো কাজ হবে না তার মানে ইউআরএল দিয়ে কোনো ডাটা যাবে না ডাটার কোনো একটা নির্দিষ্ট ডাটা এক্সএমএল এর মাধ্যমে সার্ভারে যাবে এবং ওই নির্দিষ্ট কিছু ডাটা এক্সএমএল এর মাধ্যমে আমার কাছে ফেরত আসবে লাইক ফেসবুকে আমি কমেন্টস যখন লিখি হিট করি ওই অংশটুকুই সাবমিট হয় এবং রেজাল্টটা আমার কমেন্টসটা আবার ডিসপ্লেও করে খেয়াল করেছেন অ্যাকচুয়ালি শুধু আমার কমেন্টসটাই ডিসপ্লে করছে না সে কিন্তু ডেটাবেস থেকে তুলে নিয়ে আসে সকল কমেন্টস উইথ আমারটা এবারে শর্ট টাইমের মধ্যে আমরা কিন্তু সেটা দেখতেও পাচ্ছি শুধু ওই অংশটুকু আবার আমি যখন লাইক বাটন প্রেস করছি লাইক হয়ে যাচ্ছে লাইক কাউন্টারটা বেড়ে যাচ্ছে এবং আমাকে বলছে যে তুমি লাইক করেছো সো বাটনটা এখন কি আনলাইক পুরো পেজ কি সাবমিট হয় HTTP তে কোনো চেঞ্জ হয় যখন অ্যাজাক্সের এই কাজগুলো করা হয় তার মানে এই কাজগুলো কার দিয়ে করা অ্যাজাক্সের মাধ্যমে করা আমি যখন গুগলে যাচ্ছি
আমি গুগলে গিয়ে সার্চ দিচ্ছি, লাইক আইটি ট্রেনিং বলছি। এই যে আইটি ট্রেনিং লেখার সময় আমার কাছে কিছু সাজেশন আসছিল না? আইটি স্পিড স্লো, এই যে 4টা করে সাজেশন আমাকে দিচ্ছে। এই যে সাজেশনগুলো, এটা কি আমার ব্রাউজার থেকে আসে? কোথা থেকে আসে? সার্ভার থেকে, গুগলের সার্ভার থেকে আসে, রাইট? গুগল আমাকে এই যতটুকু অংশ লিখেছে তার উপর বেস করে 4টা সাজেশন আমাকে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি কি লিখতে চাচ্ছি এটা ঠিকঠাক মতো বোঝানোর জন্য। এইটাই অ্যাজাক্স ইউজ হচ্ছে। বিহাইন্ড থেকে কাজ করলে আমি যখনই কোনো কিছু লিখছি, এই যে রিকোয়েস্টটা চলে যাচ্ছে কার মাধ্যম দিয়ে? XML দিয়ে। যদি HTTP থ্রুতে পাঠাতে হতো, হয় আমাকে কোথাও ক্লিক করতে হতো অথবা ফর্ম আমাকে সাবমিট করতে হতো, দেন এই ডাটাটা যেত কার মাধ্যমে? HTTP দিয়ে। বাট এখন যে রিকোয়েস্টগুলো যাচ্ছে, জাভাস্ক্রিপ্ট এটা ইনিশিয়েট করছে এবং যাচ্ছে কার মাধ্যম দিয়ে? XML দিয়ে। কাইন্ড অফ সার্চ, বাট এই রিকোয়েস্টটা কার মাধ্যম দিয়ে যাচ্ছে? আমাকে কিন্তু সার্চ বাটন প্রেস করতে হয় না। আমার যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে, আমি কিন্তু লেখার সাথে সাথে সিলেক্ট করলেই কি এটা এখানে কি চলে আসে? সার্চ রেজাল্ট চলে আসে না? যে সার্চ রেজাল্ট কিন্তু চলে আসে, এবং রেজাল্টও আসবে কি দিয়ে? অ্যাজাক্স দিয়ে। আমার ইউআরএল আগেই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যতই সাজেশন সার্চ করছি, আমার ইউআরএল কি চেঞ্জ হচ্ছে? ইউআরএল কিন্তু চেঞ্জ হচ্ছে না। বোঝা যাচ্ছে? সো এই যে বিষয়গুলো, এটাকে আমরা বলছি অ্যাজাক্স রিকোয়েস্ট, বা অ্যাজাক্সের মাধ্যমে এই রিকোয়েস্টগুলো ইনিশিয়েট হচ্ছে। তাহলে অ্যাজাক্সটা কি বলছিলাম আমরা? অ্যাজাক্স বলছিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস XML। অ্যাজাক্সের বয়স 10 বছর। 2005 সালে গুগল ফার্স্ট অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে, অ্যাজাক্স সার্চের সাজেশন আকারে। এই যে আমরা কোনো কিছু লিখছি না, যে ফার্স্ট সারা বিশ্বে নোন ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে বলা হয় যে এই যে আমি যে যা কিছু লিখছিলাম, একটা সাজেশন ড্রপডাউন আসছিল, এটাই ফার্স্ট হচ্ছে অ্যাজাক্সের কাজ। আর অ্যাজাক্সের কাজটা করে কে? গুগলই প্রথম, রাইট? ফার্স্ট গুগল অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে 2005-এ। তখন শুধু একটা ব্রাউজারে এটা সাপোর্ট করতো, আর ব্রাউজারটার নাম হচ্ছে IE, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার। অন্য ব্রাউজারগুলোতে এ ধরনের সাজেশন দিত না। তার মানে অন্য ব্রাউজারগুলোতে অ্যাজাক্সের সাপোর্ট ছিল না। অ্যাজাক্স মূলত কি? জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। তার মানে জাভাস্ক্রিপ্টের ওই লাইব্রেরিটা অন্য ব্রাউজারে ছিল না, ছিল শুধু কার মধ্যে? IE ভেতরে। IE যে ক্লাসটার নাম, সেটা হচ্ছে ActiveX Object। তাহলে এইটা কি? আমি কেন বলছি XML HTTP রিকোয়েস্ট? আমি অ্যাজাক্সের ক্লাসটার নাম কেন বলছি XML HTTP রিকোয়েস্ট 10 বছর পরে এসে? এটা তো হওয়ার কথা ActiveX Object, তাই না? কারণ সেই প্রথম এনেছে, যে প্রথম নিয়ে আসে তার নামটাই কিন্তু সম্মানসূচকভাবে ধরে রাখা হয়, নিয়ে নেওয়া হয়, সবাই সেটাই ইউজ করে। বাট এখানে ব্যতিক্রম আছে, কারণ IE অনেক পাকনামি করেছে আগে, কারণ তার পাকনামির কারণে সে অনেক কিছু ভোগ করছে এখন, রাইট? অনেক কিছুই তারা মানে মনোপলি আকারে করেছে। পরবর্তীতে যখন একটা অ্যালায়েন্স হয়েছে, যে মজিলা, ক্রম, সাফারি, অপেরা সবাই মিলে যখন একটা অ্যালায়েন্স করেছে, তখন তাদের সাথে আর একা পেরে ওঠে নাই। বোঝা যাচ্ছে? সো ওই ActiveX অবজেক্ট এখনো আছে IE ব্রাউজারের লাইব্রেরিতে, বাট তারা বাধ্য হয়েছে IE10-এ XML HTTP রিকোয়েস্টটা নিতে। ActiveX অবজেক্ট ফার্স্টে আসলেও যখন এরা 4-5 মিলে একটা অ্যালায়েন্স তৈরি করে এবং তারা বলে যে না, আমরা ActiveX অবজেক্ট নিব না, আমরা এখানে নতুন একটা ক্লাস দিব, ক্লাসের নাম হবে XML HTTP রিকোয়েস্ট, তখন বিপদ হয়ে যায়। তাদের তো বিপদ নেই, বিপদ হয়ে যায় কাদের? ডেভেলপারদের, যারা অ্যাকচুয়ালি অ্যাজাক্স নিয়ে কাজ করবে। ব্রাউজার ভিন্ন হলে ক্লাসের নাম কি? ডিফারেন্ট। দুইটা ডিফারেন্ট ক্লাস, ব্রাউজার ডিফারেন্ট, ক্লাস ডিফারেন্ট।
মানে একটাতে কাজ করলে আরেকটাতে সাপোর্ট করবে না, আরেকটাতে কাজ করলে আরেকটাতে সাপোর্ট করবে না। বাট এটা যে বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা আগে থেকে বুঝতে পেরেছিল দুইজনে, যে অ্যাজাক্স জাভাস্ক্রিপ্ট যে এই অবস্থায় এসেছে তার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কে? অ্যাজাক্স। এবং তার jQuery সেটা বলেছে 2006-07 দিকে। jQuery আসার পরে তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এতটা নাম শোনা যাচ্ছে। তো অ্যাক্টিভএক্স অবজেক্ট আই ব্রাউজারেই আছে শুধু, আর i10 এ এখন দুইটাই আছে, অ্যাক্টিভএক্স অবজেক্টও আছে এবং XML HTTP রিকোয়েস্টও আছে। আর অন্যান্য সকল ব্রাউজারে কি আছে? শুধুই আছে কি XML HTTP রিকোয়েস্ট। সো মূল প্রবলেমটা ধরে গেছে যে আমি যখন অ্যাজাক্স নিয়ে কাজ করতে যাব একটা চ্যালেঞ্জ আমার সামনে আছে। চ্যালেঞ্জটা হচ্ছে কি ডিফারেন্ট ব্রাউজার ডিফারেন্ট ক্লাস, রাইট? আমি যখন আইতে আছি তখন ক্লাসের নামটা কি অ্যাক্টিভএক্স অবজেক্ট, আমি যখন মজিলা প্রমে আছি তখন ক্লাসের নামটা কি XML HTTP রিকোয়েস্ট। স্যার আইটা কি কোথাও ইউজ করে বর্তমানে? আইটা তো কাউকে ইউজ করে দেখি না। আপনি হয়তো ইউজ করছেন না, বাট যত সরকারি প্রতিষ্ঠান আছে জান আপনি হয়তো ইউজ করেন না, বাট এখনো অনেক অফিস আছে যেখানে XP রান করছে আর XP-তে আই ব্রাউজার। তো শুধু ইউজার তো সে আমাকে কাউন্ট করবে না, যারা আইটিতে আছে। আইটি পিপল হচ্ছে 0.5% সারা ওয়ার্ল্ডে, 1%ও না, তাই না? 0.5%, 700 কোটির মধ্যে আইটির সঙ্গে রিলেটেড পিপলের সংখ্যা 0.5% যদি ধরি, 1 কোটিতে কত? 0.5%, 50,000 না? 50,000। আর 100 কোটিতে 50,000 নাকি? এটা ক্যালকুলেট করেন, 0.5%। তো এই হিসেবটা করলে যেটা দাঁড়ায়, এরাই কিন্তু শুধু এই ব্রাউজার বা কম্পিউটারের ইউজার না। অনেকেই আছে যারা এই সম্পর্কে খুব কম জানে, কম্পিউটার সম্পর্কেই কম জানে, রাইট? তাদের কাছে ব্রাউজার নতুন করে দেওয়া, নতুন নতুন ব্রাউজার প্রতিনিয়ত ইনস্টল করা ভেরি ডিফিকাল্ট, রাইট? সাথে অ্যাডেড অবস্থায় থাকে এবং ওটা খুব সহজে পাওয়া যায়। সো ইউজার শুধু যদি আমাদের টার্গেট করা হয় তাহলে সেটা খুব ভুল হবে। যাই হোক, 700-800 কোটি একটু হিসেব করেন কয় লাখ লোক পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা, যে এই জন্য এখনো কিছু লোক আই ব্রাউজার ইউজ করছে এবং তাদের জন্য এ ধরনের সাপোর্ট আমাদের দিতে হচ্ছে। তো যদি ধরা হয় যে কারা আমাদের ইউজার বা কোন আমার সফটওয়্যারটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করবে, ক্লায়েন্ট আমাদের দিয়ে দেয় 3টা ব্রাউজারের নাম, আই, মজিলা আর ক্রম। ম্যাক্সিমাম এখানে ইউজাররা ইউজ করে। আর 2 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাজাক্স নিয়ে যখন আমরা কাজ করতে যাব সেক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে আমাদের ওই 2টা ক্লাস নিয়ে একটু চিন্তা করতে হবে এবং 2টা ক্লাস ধরেই আমাদের ফাংশনালিটি এগিয়ে নিতে হবে। সো আমি অ্যাজাক্সের একটা এক্সাম্পল ফাইল আপনাদের প্রোভাইড করছি, সেটা আগে একটু কালেক্ট করবেন। বলছি ওটা আস্তে আস্তে বলছি। একটা পেন ড্রাইভ দেন।
স্ট্যান্ডার্ড তো অনেক ভালো। ওরাও নিচ্ছে কি হয়েছে অ্যাজাক স্যার সেই ফাইলটা সবাই নিয়ে নেন। পেয়েছেন অ্যাজাক সার্চের ফাইলটা? হাবিব হয়েছে না? এটা তো এলাবোরেট করেছি না? বুঝতে পারলে তো মুশকিল যে প্রজেক্ট কিভাবে করবেন। আপনার প্রজেক্টের দুইটা প্যানেল থাকবে, এরকম যেরকম ফ্রন্ট এন্ড প্যানেল একটা আর ওয়েবসাইট মানে অ্যাডমিন প্যানেল একটা, রাইট? সো ফ্রন্ট এন্ডে কি থাকবে? আমাদের একটা স্কুলের ওয়েবসাইটের মতোই, যেখানে নোটিশ দেখা যাবে, ডাইনামিক ইমেজ গ্যালারি দেখা যাবে, স্কুলের হোম পেজ দেখা যাবে, স্কুলের অ্যাবাউট পেজ দেখা যাবে, স্কুলের কন্ট্যাক্ট পেজ দেখা যাবে। বাট এই ইনফরমেশনগুলো সব কোথা থেকে আসবে? অ্যাডমিন থেকে, যে কোনো সময় চেঞ্জ করা যাবে। ডাইনামিক বলতে কি বোঝাচ্ছে? এগুলোর ইনফরমেশনগুলো যেন আমি অ্যাডমিন প্যানেল থেকে খুব সহজে ম্যানেজ করতে পারি। নোটিশ বোর্ডে যেন আমি নোটিশ অ্যাডমিন থেকে দিয়ে দিলে ওই নোটিশটা এসে ডিসপ্লে করে, ঠিক আছে? কোনো ইভেন্ট থাকলে ইভেন্ট অ্যাড করলে ইভেন্টগুলো যেন এসে ডিসপ্লে করে। আর অ্যাডিশনাল কি করতে বলেছি? রেজাল্ট প্রসেসিং। টিচার অ্যাডমিন প্যানেল থেকে রেজাল্টগুলো দিয়ে দেবে, সে কোন ক্লাসের, ইন্ডিভিজুয়াল টিচার ইন্ডিভিজুয়াল সাবজেক্টের রেজাল্ট দেবে, আর সামারি রেজাল্ট স্টুডেন্টরা তার আইডি দিলেই দেখতে পারবে। এতটুকুই। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট এন্ডের একটা লগ ইন আছে, রেজাল্ট দেখার জন্য একটা লগ ইন দিতে হবে, একটা রেজিস্ট্রেশন করলে লগ ইন পাবে। আর হচ্ছে অ্যাডমিনের লগ ইন, অ্যাডমিন রেজিস্ট্রেশন। কেন প্রবলেম হবে কেন? এটা দুইভাবে হতে পারে, ইন্ডিভিজুয়াল টিচারও রেজাল্ট দিতে পারে, কারণ রেজাল্ট টেবিলেই যাবে, সে আইডি দিয়ে দেবে, কোর্সের নাম বলে দেবে, আইডি দিয়ে দেবে, একই টেবিলেই তো রেজাল্টটা যাচ্ছে।
একবারে অ্যাড করা আর এক ইন্ডিভিজুয়ালি অ্যাড করা তো একই কথা, বুঝেন নাই? আপনি একজন বসে রেজাল্ট অ্যাড করছে আর ইন্ডিভিজুয়াল টিচার তার এক্সেল থেকে তুলে দিয়ে দিচ্ছে রেজাল্ট করে, একই কথা। একটা অ্যাডমিন প্যানেল আর একটা ফ্রন্ট এন্ড প্যানেল, যে কোনো টেমপ্লেট ইউজ করেন, একটু ডাউনলোড করে নিই। হ্যাঁ, না আমি প্রোভাইড করবো না, এটা আপনি করে নেন, নিজেরা করে নেন, পাবেন। সার্চ দেন, সার্চ দিলেই পাবেন, সার্চ না দিলে কীভাবে পাবেন? পাবেন, অনেক অনেক টেমপ্লেট আছে স্কুলে। হ্যাঁ, স্কুল মানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট তো থাকে স্কুলেরই, স্কুল কলেজ যে কোনো। ভিডিও দেখে দেখে মিলে দিচ্ছি। আপনি ইয়ে করেন, ব্যাচ ওয়ানের এই শীটটা নিয়ে আসেন, আলমিনের ভিতরে যান, মারুফ আছে, তৌহিদ আছে, অথবা শারমিন, রুমা, যে কারো একজনের কাছে যান, ঠিক আছে? আপনি আলমিনের সঙ্গে কথা বলবেন, আপনি ডিরেক্ট দেয় শারমিন, রুমা অথবা এর সঙ্গে কথা বলবেন, তৌহিদ অথবা মারুফ, এই চারজনের যে কোনো একজনের সঙ্গে কথা বলবেন, আমাকে যেতে। আমার তো পেজ লাগতেছে, আসলে আমি ওই ছেলেটা একবার বলছিলাম যে ও কি জানে, ওকে বলবেন না, আপনি এটা নিয়ে যান, বলেন যে এটাতে পেজ অ্যাড করে দেন, আজকে 30th ক্লাস করো, 31 পর্যন্ত ম্যাক্সিমাম। আজকে তো 30 স্যার, আজকে 30 নম্বর। ঠিক আছে, নেক্সট ক্লাসে কোথাও রোজা শেষ করছি 20 তারিখ, 220 থেকে 4:15 ভাবে দিচ্ছে। ঠিক আছে, আপনি সিগনেচার করে এটা জমা দিয়ে 4 নম্বর 1 নম্বরটা নিয়ে এসে ওটা করে ফেলুন। মার্কস রেডি হয়ে গেছে মনে হয়। হাবিব, ওই যে এসকিউএল এর একটা এক্সাম হয়েছিল, আপনাদের কি আরেকটা এক্সাম আছে না? আচ্ছা ঠিক আছে, ওই এক্সামটা আপাতত রাখছি না। ওই গ্রুপ ওয়াইজ যে রেজাল্টগুলো দেওয়া হয়েছে না এসকিউএল এর, আপনি আপনি দুইটা গ্রুপের মেম্বার না? এটা গ্রুপ 4 এর মনে আছে, এটা গ্রুপ 4 এর, এটা গ্রুপ 1। গ্রুপ 1, গ্রুপ 4, এটা হচ্ছে গ্রুপ 4 এখানকারটা, আর এটা গ্রুপ 1 এর। আর এই পার্কিং প্রসেসর আপনি এটা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা গ্রুপ 1 এর, গ্রুপ 4 এর সরি এসকিউএল যেটা এক্সাম হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রোল নাম্বার ধরে মার্কসটা বলে দিচ্ছি। রোল নাম্বার তো আর কেউ জানে না, নাম জানে, সব চেপে যাবেন। আচ্ছা, সম্ভবত 50-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, 50-এর মধ্যে পরীক্ষা হয়েছিল। 50-এর মধ্যে যে যেমন পেয়েছেন তেমনটাই বলা হচ্ছে, খাতা খুব লিবারেলি দেখা হয়েছে, তারপরেও মার্কস অনেক আপস অ্যান্ড ডাউন আছে। 101064 26, 101025 28, 100391 30, 100824 29, 101208 27, 100507 আছে 40, 101054 28, 101134 31, 100942 37, 100209 31, 100983, okay, 100983, okay. ও তাহলে ফার্স্ট পেজে একজন দিয়েছে। না আইডি দেখতেছে কার
আমি এতক্ষণ যার কথা বললাম কারোরই নাই, আছে আছে আপনার একজন আছে আর বাকিদের নাই। পেয়েছেন? তাহলে ঠিকই আছে, আমি কারেক্ট ব্যাচে আছি। 100983 46 হাইস্ট পেয়েছে। 100687 25, 100957 25, 100068 32, 101962 31, 100174 32, 101192 25, 100976 35, 100917 32, 100115 33, 100241, 100241 কে নাই? হাত উঠান না কেন? হ্যাঁ, 42, 100087 কে? 100087 41, 100600 46, 100889 36 or 30 30, 100235 33, 100569 43, 101197 101197 40, 35 এর উপরে যারা পেয়েছেন ভালো, বা 35 এর নিচে যারা পেয়েছেন সেটা ভালো না। হ্যাঁ, কোশ্চেন অনুযায়ী 35 এর উপরে পাওয়াটা উচিত ছিল। যদিও 25 এর নিচে কেউ আসে না, এটা ভালো সাইন, বাট 50% নট এনাফ, তাই না? 40 বা 40 আপ আছেন, ভেরি গুড। 35 অ্যাবভ অ্যাভারেজ, 35 বা 25 থেকে 35 এর মধ্যে আমি বলবো বিলো অ্যাভারেজ। ওয়ান দেখি ভালো করেছে আপনাদের চাইতে, ব্যাচ 1-এ 40-এর উপরে অনেকগুলো আছে। মুখস্থ বিদ্যায় ভালো না? এটার কপি আছে হাবিব আপনার কাছে? আপনি কি ব্যাচ বানান? 1010 1010101064 101064 তো এখানে নেই। কোথায়? আচ্ছা, ও হ্যাঁ 26 সবার প্রথমে। হ্যাঁ হ্যাঁ, কত কত বলেন? 687 1006 আপনার 100917 32 10 1012 101208 27 100600 100 100600 এটা কি 4-এর? 100600 46 10 10 25 10 10 10 10 25 28 হিমা কত পেয়েছে?
35 তো দেখছি না, রোল কত? 1009। হ্যাঁ ঠিকই আছে, 35 পেয়েছেন। আপনার কত আসছে? 40। 1005 আচ্ছা, আমরা এখান থেকে দেখি বিষয়টাকে আর একটু। একটা জিনিস খেয়াল করেন, আমি বলছি যে অ্যাজেক্স সার্চ, আমরা অ্যাকচুয়ালি একটা সার্চ করব। আমি যদি পেজটাকে রান করাই, আচ্ছা সবাই একটু খেয়াল করেন যে আমি যে কাজটা করতে চাচ্ছি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি জি বলেন। না তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ সব নিতে পারবেন। ওরা যখন ডিফল্ট দেবে তখন উইন্ডোজ 8টা আপনি যখন ক্লাসে ইউজ করেন না, ওইটা উইন্ডোজ 8 দেওয়া আছে। আপনি যে হ্যাঁ লেটেস্ট উইন্ডোজ 8 নেওয়াটাই বেটার। এইচপি অ্যাকচুয়ালি আমাদের ওয়েদারের সঙ্গে সেভাবে যায় না আর কি। আমাদের ওয়েদার তো অনেক হট অ্যান্ড হিউমিড, সো হট ওয়েদারের জন্য নর্মালি আসুসটাই ভালো, আসুস, ডেল। হ্যাঁ এই এইচপিতে স্ক্রিনটা নষ্ট হয়ে যায় আর কি খুব দ্রুত সময়ের মধ্যে। ঠিক আছে, বাট এমনিতেও ভালো, খারাপ না আর কি। ভালো, ঠিক আছে, ও আল্লাহ হাফেজ। আচ্ছা, সো লোকাল হোস্ট আমি দিয়েছিলাম অ্যাজাক্সের সার্চ, অ্যাজাক্স ACIP PHP ব্যাচ 4 অ্যাজাক্স। সো এখানে একটা পেজ আছে, যে পেজটা জাস্ট একটা সার্চ বক্স। হ্যাঁ আমি যেটা করব আর কি, অ্যাজাক্সে যেটা হয় যে ইউআরএল চেঞ্জ হয় না। হ্যাঁ আবার আমি যখন টাইপ করব, টাইপিং পিরিয়ডেই আমাকে বলে দেবে যে কোনো একটা টেক্সট যখন আমি টাইপ করছি, সেটা যদি কোনো আমরা ফার্স্টের দিকে করেছিলাম না যে অ্যারেতে কোনো ডাটা খুঁজে পেলে বলতো ফাউন্ড, আর না পেলে বলতো নট ফাউন্ড ইন অ্যারে, একটা অ্যারে ফাংশন আমি করেছিলাম, মনে আছে? সো সেটাই আর কি, আমরা সার্ভার পেজে রাখবো সেই কোডটাকে, আর ক্লায়েন্ট পেজ থেকে ওই ডাটাটাকে সার্চ করার চেষ্টা করবো। তার মানে সার্ভার পেজে কোডটা থাকবে আর ক্লায়েন্ট পেজে এই কোডটা থাকবে। তো এটা আমার পিএসপি পেজ, সার্ভার ajaxsearch.php। আর আমার এই ajaxsearch.php ফাইলের মধ্যে যখন আমি অ্যাজাক্সকে ইনিশিয়েট করতে যাব, অ্যাজাক্স ইনিশিয়েট করতে গেলে বেশ কিছু বিষয়ের প্রয়োজন পড়ে। আমরা যে সার্চটা করছি সেটা একটু আমরা যদি ক্লিয়ার করি, সার্চিংয়ের যে কাজটা করছি, অন কি আপে আমরা অন কি আপ মানে কি প্রেস করে ছেড়ে দিলে, কোনো একটা কি প্রেস করে ছেড়ে দিয়েছেন, আপনি টাইপ করছেন প্রত্যেকবারই, প্রত্যেকটা কি প্রেসে আমার ফাংশনটা কি হয়ে যাচ্ছে, কল হয়ে যাচ্ছে। তার মানে আমি যখন ওই যে গুগলের সাজেশন আকারে যেটাকে টাইপ করি, সার্চ দিই না,
টাইপ করছি প্রতিবারই কিন্তু আমার সার্চ রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে আমার সাজেশনটাও চেঞ্জ হচ্ছে, প্রতিবার কি হচ্ছে ফাংশন কল হচ্ছে। আমরা ওই টাইপেরই কিছু একটা করতে চাচ্ছি। মেক রিকোয়েস্ট এটা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, আর দিস ডট ভ্যালু মানে এই ইনপুট বক্সের ভ্যালু আমি নিতে চাচ্ছি, মানে ফার্স্ট প্যারামিটারে কি যাবে এই ইনপুট বক্সের ভ্যালু। আর আরইএস এটা হচ্ছে একটা ট্যাগের আইডি যেখানে রেজাল্ট আমি রিটার্ন করাবো। এই যে স্প্যানটা দেখছেন না এইচআর এর পর, এইচআর মানে কি হরাইজন্টাল লাইন, তার নিচে একটা স্প্যান আছে, স্প্যানের আইডি বলেছে আরইএস। এর এই জায়গাটা এটা এই লোকেশনটার নাম কি ইনার এসটিএমএল। এই ইনার এসটিএমএল এ আমি ডাটাগুলো নিয়ে আসবো, বোঝা যাচ্ছে? ইনার এসটিএমএল এ আমি ডাটাগুলোকে নিয়ে আসতে চাচ্ছি। তো আমি যে ফাংশনটা কল করছি মেক রিকোয়েস্ট, এই মেক রিকোয়েস্ট ফাংশনটাকে একটু দেখি। মেক রিকোয়েস্ট যার গিভেন ভ্যালু হচ্ছে, গিভেন টেক্সটটা হচ্ছে আমি যা টাইপ করছি ঠিক সেটা। ভিডিও রানিং আছে, আমি যেটা টাইপ করলাম ইনপুট বক্সে সেটাকে আমি বলছি গিভেন টেক্সট, আর আরইএস যেটা পাঠিয়েছি সেটাকে বলছি কি অবজেক্ট আইডি। সো একটু আমরা যদি অ্যালার্ট করে দেখি গিভেন টেক্সট বিষয়টা কি। বাই ডিফল্ট আমার ইনপুট বক্সে কোনো কিছু নেই, বাট আমি এফ লিখেছি, কি প্রেস করেছে, এখানে কি আসে এফ। আর আমি যদি এ লিখি আবার কি আসলো এফ এ, দুইটাই কিন্তু চলে আসছে। আমি যদি আবার এ লিখি তাহলে আসবে কি এফ এ এ, রাইট? সো পুরোটাই কিন্তু সে নিয়ে যাচ্ছে অ্যাজ এ গিভেন টেক্সট। নাইস, বাট আমাকে বলা হচ্ছে যে আমি একটা সার্ভার পেজ ইউআরএল তৈরি করছি, search.php। টেক্সট হচ্ছে আমরা নর্মালি ইউআরএল দিয়ে যখন ডাটা পাঠাই, তখন কি করি হোয়াট সাইনের পরে কি লিখি ইন্ডেক্সের নাম, তারপরে ইকুয়াল দিয়ে লিখি কি তার ভ্যালুটা। ওই যে গতদিন যখন ডিলিট করছিলাম, পাবলিশ করছিলাম, আনপাবলিশ করছিলাম, অলওয়েজ কিভাবে ডাটা পাঠাচ্ছিলাম না। সো গিভেন টেক্সটটা আমরা টেক্সট প্যারামিটার আকারে পাস করছি, আর সার্ভার পেজের নাম কি search.php। তাহলে আমরা সার্ভার পেজ একটা তৈরি করে ফেলি সোর্সের মধ্যে, ফাইল থেকে নিউ পিএসপি ফাইল search.php তৈরি করলাম। এখন এটাতেই একটা বড় গন্ডগোল আছে। আমি কোনো একটা ফাংশন কল করছি অ্যাজাক্স এর, যার নাম ওপেন। ওই যে উপরে দেখছেন না ফাংশনটার নাম কি ওপেন। আর গেট এটা কোন মেথড অনুযায়ী যাবে, গেট মেথড অনুযায়ী কার কাছে যাবে সার্ভার পেজ। সার্ভার পেজ মানে কি search.php হোয়াট সাইন টেক্সট ইকুয়াল গিভেন টেক্সট, বোঝা যাচ্ছে? গুড। তো এই যে ওপেন ফাংশনটা কল করা হয়েছে এক্সএমএল এইচটিটিপি দিয়ে, এটা কি কোথা থেকে আসলো? আপনি যখন বলবেন যে আমরা যখন লিখি রাইট, তার সামনে কি লিখি ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইট লিখি না? তাহলে ডকুমেন্ট ক্লাসের নাম, রাইটটা কি ফাংশনের নাম। ডকুমেন্টটাকে আমরা অবজেক্ট বলবো, রাইটটাকে কি বলবো ফাংশন। মানে ডটের লেফটে যে থাকবে সে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আমরা এইভাবে লিখি ডকুমেন্ট ডট রাইট। তাহলে এই ডকুমেন্টটা কি আমার, এখানে আমরা লিখেছি xml http ডট ওপেন। তাহলে এটা কি, এটা আমার অবজেক্ট আর এটা হচ্ছে তার। বাট আমি বলছিলাম যে আমার ক্লাসটার নাম হচ্ছে xml http request, তাহলে এখানে xml http কেন লেখা হচ্ছে? লেখার কথা কি xml http request। প্রবলেম ইজ দ্যাট যে এই অবজেক্টটা তৈরি করে নেওয়া হয়েছে, এই অবজেক্টটা আমি সরাসরি ইউজ করতে পারি না। কারণ কি সব ব্রাউজারে একই নামে ক্লাসের নাম নেই। যেমন ডকুমেন্ট ক্লাসটা সব ব্রাউজারেই আছে, বাট xml http request ক্লাসটা সব ব্রাউজারে নেই। সব ব্রাউজার বলতে সব ব্রাউজারেই আছে এক্সেপ্ট আই, বাট আইতেও তো এখনো অনেক ভিজিটর আছে যারা আই ব্রাউজার ইউজ করে, সো তাদেরকে আমাদের কাউন্টারের মধ্যে রাখতে হবে। তো এই ক্ষেত্রে এই xml http রিকোয়েস্ট হচ্ছে একটা অবজেক্ট, এবং যেটা তৈরি করা হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে। যদি
আমি জানতাম যে আমার একটা ক্লাস আছে যার নাম হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। সেক্ষেত্রে একটা অবজেক্ট তৈরি করা ডিফিকাল্ট কাজ না, এক লাইন, তাই না? আমরা PHP তে অবজেক্ট কিভাবে তৈরি করি? অবজেক্ট নেম ইকুয়াল নিউ ক্লাস নেম। এখানেও তাই, এটা কি আমার ক্লাস নেম নিউ, এটা অবজেক্ট নেম। তখন এটা এক লাইন দিয়ে হয়েছে, বাট আমাকে কিন্তু আগে অনেক কিছু করতে হচ্ছে এই পর্যন্ত আসার জন্য, রাইট? আমরা এই অংশটুকু এখন একটু বোঝার চেষ্টা করি। এটা বুঝতে পারলে অ্যাজাক্সের ফাংশনটাও খুব সহজে বুঝতে পারবো। এই অংশটুকু, এই যে এখান থেকে ট্রাই থেকে শুরু হয়ে এই নিচের অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত বলা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েশন, ক্লাস অবজেক্ট ক্রিয়েশন। আমি অ্যাজাক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। এতগুলো লাইন কেন লিখতে হয়েছে? কারণ আমি কোন ব্রাউজারে আছি আমি জানি না, আমার ভিজিটর কোন ব্রাউজারে থাকবে বা কোন ব্রাউজার দিয়ে আমার সাইট ভিজিট করবে সেটা আমি কিন্তু জানি না। সে আইডিও করতে পারে, মজিলা, ক্রম, সাফারি, অপেরা, যে কোনো ব্রাউজার দিয়ে তার সাইট সে ভিজিট করতে পারে। সব জায়গায় যেন অ্যাজাক্সটা কাজ করে, এর জন্যই আমাকে এই এতগুলো লাইনের কোড তৈরি করতে হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের জন্য। ফার্স্টে যেটা আমরা বলছি যে প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নেওয়া হয়েছে XML HTTP, তার ভ্যালুটা কি? ফলস। XML HTTP তার ভ্যালুটা হচ্ছে আমার ফলস। তাহলে আমি ট্রাই করছি। ট্রাই অ্যান্ড ক্যাচ, এটা এক্সেপশন হ্যান্ডেলার। ওকে, হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, দুইটাই বলো, একটা একটা করে। তারপর ওটা তুলে ফেলে দিয়ে দাও, ওই ওয়াকারে দিয়ে দাও। ভালো থাকবে। ভালো আছে। এখন সেটাই তো এরকম তোমার কথা নেই, ছেলেটি এরকম কেন করতেছে?
না অফিসে বসে অন্য কাজ করতে পারবে না, কারণ ওখানে সবসময় মনিটরিং আছে তো, অন্য কাজ করার সাহস পাবে না। আমি আসার সময় দেখে আসতেছি। তাকে চার্জ করবে, চার্জ করে আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। আচ্ছা দেখি আমি কথা বলছি। ঠিক আছে, আমি দেখছি। তো আশ্চর্য হয়ে যাচ্ছে। এটা 2-3 ঘন্টার কাজ ম্যাক্সিমাম। অ্যাড ভিউ, এডিট, ডিলেট এগুলো 2 ঘন্টার কাজ, 2-3 ঘন্টার কাজ ম্যাক্সিমাম। সেটা ইয়ে করুন, দেখে আমি কথা বলছি। আচ্ছা আমি জানাচ্ছি, আমি আসলে কথা বলছি। উইকেট কি একটা গেল না 2টা গেল? এখন একটা না 2টা? টোটাল 2টা। একটা ইউজার ওই একদম রিপ্লে গেছে জিকে ডিটেক্ট করতেছে, পরে 2 মিনিট পরে অনেক রিপ্লে দেখতে হবে। আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি যে কোনো একটা ভেরিয়েবল এক্সএমএল এসটিডিপি যাকে আমরা ধরেছি কি ফলস, এবার ট্রাই করা হচ্ছে। ট্রাই এন্ড ক্যাচ এটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলার। ট্রাই ক্যাচকে আমরা কি বলছি? এক্সেপশন হ্যান্ডলার। এটা ইফ এলস এর মতো কাজ করে না। এটা যেভাবে কাজ করে যে আমি যদি ট্রাই করি, যদি কোনো কাজ এখানে এক্সিকিউট হয়, ভ্যালিড কোনো কিছু এক্সিকিউট হয় বা যেটা দেওয়া হয়েছে সেটা এক্সিকিউট করতে পারে, মানে একে কাজ দেওয়া হয়েছে কি একটা অবজেক্ট তৈরি করতে। অবজেক্ট যদি সে তৈরি করতে পারে ক্যাচে যাবে না। যদি অবজেক্ট তৈরি করতে না পারে তখন কোথায় যাবে? তার মানে যে কাজটা তাকে দেওয়া হচ্ছে সেটা করতে পারলে সেখান থেকে সে আউট হয়ে যাবে, আদারওয়াইজ সে কোথায় যাবে? ক্যাচে। এবং এক্সেপশনটা রাখবে কার মধ্যে? ইট। ওকে, সো এটা বলা হচ্ছে অ্যাক্টিভএক্স অবজেক্ট। এটা আই যে ব্রাউজারগুলো আছে সেটা নতুন ব্রাউজার আই, এখানে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভার্সন ইজ গ্রেটার দেন 5, মানে আই নতুন ব্রাউজার। অ্যাক্টিভএক্স অবজেক্ট এমএস এক্সএমএল টু এক্সএমএল এসটিটিপি। এখন দেখেন এই ক্যাচের ভেতরে আবার ট্রাই করা হয়েছে, খেয়াল করেছেন? মানে আমরা যেমন ইফ এর ভেতরে এলস আবার এলস এর ভেতরে ইফ এলস করি, ঠিক তেমন যে নেস্টেড এক্সেপশন হ্যান্ডলার এখানে ট্রাই করা হয়েছে যে এক্সএমএল এসটিটিপি ActiveX object Microsoft XML HTTP you're using Internet Explorer। পুরনো আই ব্রাউজার আপনি যখন ইউজ করছেন তাহলে এখান থেকে একটা অবজেক্ট তৈরি হবে। যদি পুরনো আই ব্রাউজারও না হয় তাহলে কি হবে? এক্সেপশন থ্রো হবে এবং এক্সেপশনের মধ্যে আমি কি করে দিয়েছি? XML HTTP এর ভ্যালুটা ফলস।
মানে উপরে যে ট্রাই করা হলো, যদি আই ব্রাউজার হতো নতুন তাহলে একটা অবজেক্ট তৈরি হয়ে যেত এবং চলে আসতো কোথায়, এখানে মূল ব্র্যাকেটের বাইরে। আর যদি অবজেক্ট তৈরি না হয় চলে আসবে কোথায়, এই ট্রাই, এবং এখান থেকে অবজেক্ট তৈরি করার চেষ্টা করবে, সেটাও যদি না হয় তাহলে কোথায় চলে আসবে, বাইরে। এবং তখন XML HTTP এর মধ্যে কি আছে, ফলস। তারপরে নিচের যে লাইনটা আছে সেটাতে যাই, XML HTTP এর সামনে নট বসানো আছে, এর অর্থ কি, ট্রু। ফলস থাকলে সামনে কি বসবে, ট্রু। তারপরে বলা হচ্ছে টাইপ অফ, এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ডটা থ্রুতে আমি যে ফাংশনটা লিখছি তার নাম হচ্ছে XML HTTP রিকোয়েস্ট, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্লাসটা নট ইকুয়াল বলছে কি আনডিফাইন্ড। টাইপ অফ কোন একটা ক্লাসের নাম বললে ওই ক্লাসটা যদি ব্রাউজারে থাকে তাহলে সে রিটার্ন করবে কি ডিফাইন, আর যদি ব্রাউজারে না থাকে তাহলে রিটার্ন করবে কি আনডিফাইন্ড। তো যেহেতু এটা অন্যান্য ব্রাউজার, আই ব্রাউজার ছাড়া ডিফারেন্ট ব্রাউজার, তাহলে XML HTTP রিকোয়েস্ট সেই ব্রাউজারে আছে এবং টাইপ অফ রিটার্ন করবে কি ডিফাইন। সো ডিফাইন নট ইকুয়াল আনডিফাইন, এটা কি ট্রু অর ফলস, ট্রু। তো এখান থেকে ট্রু আর এখান থেকে ট্রু কি হয়ে যাবে, ইফে ঢুকে যাবে এবং অবজেক্ট তৈরি করবে কার, XML HTTP রিকোয়েস্ট ক্লাসে। আমার উপর থেকে XML HTTP কি পেলাম, আমি আই ব্রাউজারে নেই, তাহলে ফলস আছে, সামনে নট বসালে কি হবে, ট্রু। এখন আমি যেহেতু আই ব্রাউজারে নেই, অন্যান্য সকল ব্রাউজারে কি আছে, এই ক্লাসটা আছে, এবং এই ক্লাসের সামনে যখন টাইপ অফ বসানো হবে সে রিটার্ন করবে কি ডিফাইন। আছে মানে কি ডিফাইন আছে, এই ব্রাউজারের ভেতরে এই ক্লাসটা আছে। সো ডিফাইন নট ইকুয়াল কি আনডিফাইন, এটা কি হবে, ট্রু অর ফলস, ট্রু। তাহলে এন্ড না, এটা ট্রু এটা ট্রু, কি হয়ে যাবে, ভেতরে আসবে, ভেতরে এসে কি তৈরি করবে, XML HTTP ইকুয়াল নিউ XML HTTP। ওকে, আমরা যদি এই একটা লাইন লিখি তাহলে সকল ব্রাউজার উইথ i10 সাপোর্ট করবে, বাট যদি উপরে সকল কোড লিখি তাহলে সব ব্রাউজার সাপোর্ট করবে, পুরোটাই লিখতে হবে, কারণ i10 খুব কম ইউজারই ইউজ করে। i6, 7, 8, 9 অনেক আছে যারা এখনো ইউজ করছে। ওকে, সো উপরের কোডটা শুধু কি অবজেক্ট তৈরি করার জন্য। আচ্ছা, এবার একটু আমরা একটু খেয়াল করি যে বিষয়টা কি হচ্ছে এখান থেকে। এবার তো এই যে অবজেক্টটা কিভাবে তৈরি হলো সেটা আমরা বুঝতে পারলাম, তাই না? অবজেক্টটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা ধরতে পেরেছি। অবজেক্টের মাধ্যমে যে ফাংশনটা কল করা হচ্ছে, ফাংশনটার নাম কি, ওপেন, মাধ্যমটা কি, গেট। কোন পেজে যাচ্ছে, সার্ভার পেজ, এই যে search.php তে যাচ্ছে। এখন এখানে এসে অন রেডি স্টেট চেঞ্জ, এটা একটা রিকার্সিভ ফাংশন, একটা জিনিস খেয়াল করেন, অন রেডি স্টেট চেঞ্জ ইকুয়াল ফাংশন লেখা হয়েছে। তো ডিফারেন্ট সিনট্যাক্স না, তো ডিফারেন্ট সিনট্যাক্স কোটেশনের ভিতরে রাখা হয়েছে। এই কাজটা সে নিজেকে বারবার এক্সিকিউট করছে। কয়টা স্টেট আছে জানো, 0 থেকে 4, 5টা। সো আমরা যদি এই রেডি স্টেটটাকে অ্যালার্ট করি, 0 আর 1 নর্মালি দেখা যায় না, কারণ এখান থেকেই কানেক্ট হয়ে যায়। ওপেন করলে কি হয়, 0 আর 1 একটা কি ইনিশিয়ালাইজ আর একটা কি রিকোয়েস্ট রিসিভ। সো রেডি স্টেট 2 থেকে শুরু হয়। আমরা যদি এখান থেকে একটু দেখি যে কাজটা কি হচ্ছে, দেখেন কত আসছে, 2, তারপরে আসবে কত, 4 আসছে, অ্যাকচুয়ালি 3 মাঝে চলে আসছে। আমি আবারও যদি দেই 1, 2, 4, 3 অ্যাকচুয়ালি প্রসেসিং নেই। কেন বলি, আমার সার্ভার পেজ আছে, বাট সার্ভার পেজটা কি একেবারেই ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। আমি যদি সার্ভার পেজের ভেতরে কিছু রাখি, আমি কিন্তু সার্ভার পেজটা শুধু তৈরি করে রেখেছি যে search.php।
আমি যদি বলি এখান থেকে কিছু ইকো search dot PSP, তাহলে ওই স্টেপটা পাওয়া যাবে 1 2 3। খেয়াল করেছেন? তার মানে ওই সার্ভার পেজের ভিতরে কিছু একটা আছে যেটা প্রসেসিং এ আছে। আর 4 মানে কি? কমপ্লিট। হ্যাঁ, 4 মানে আমার কাজটা কমপ্লিট। তার মানে এই যে কোডটুকু এখান থেকে আসছে, সে নিজেকে বারবার কল করছে। আর রেডি স্টেটটা একটা ডিফাইন ফাংশন। আমি এখানে বলেছি না, ওই যে রেডি স্টেট, অন রেডি স্টেট চেঞ্জের নিচেই কি আছে? রেডি স্টেট। সো রেডি স্টেট যখন 4 হবে তার মানে আমার কাজটা কমপ্লিট। আর এবার বলা হচ্ছে সার্ভার পেজ। সার্ভার পেজটা যদি আমি খুঁজে পাই তাহলে আমার স্ট্যাটাসটা দেখাবে হচ্ছে 200। আমি যে সার্ভার পেজটা কল করেছি এটা যদি আমি খুঁজে পাই, সে তার স্ট্যাটাস দেখাবে কত? 200। আর যদি খুঁজে না পাই, সে স্ট্যাটাস দেখাবে 404। ঠিক আছে, নট ফাউন্ড। তো আমার search.php টা আছে, স্ট্যাটাসটা কত দেখাচ্ছে? 200। এখন আমার আছে search.php, বাট আমি আমার যদি ফাইলের নামটা এখান থেকে তাকে যদি বলি যে আমি search1.php তে যাব, তোমাকে কি বলবে? 404। এখন বিষয়টা অতটা ডিফিকাল্ট না, কারণ এই রেডি স্টেট যখন বারবার নিজেকে এক্সিকিউট করতে থাকে, আর এর উপর থেকে কি হচ্ছে, কোনো একটা সার্ভার পেজ যেখানে আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি, আমার রেডি স্টেট বারবার স্ট্যাটাসটা চেঞ্জ করছে। আর রেডি স্টেট যখন 4 আর স্ট্যাটাস যখন 200 হবে, আমি যদি বলছি যে ইফ রেডি স্টেট 4 অ্যান্ড স্ট্যাটাস ইকুয়াল 200, সে কি এক্সপেক্ট করছে? রেসপন্স টেক্সট। 4 মানে কি? কাজ শেষ হয়ে গেছে। তখন কি আমি রেসপন্স টেক্সট ফাংশনটা কল করলে কি রেজাল্টটা পেয়ে যাব না? রেসপন্স টেক্সট ফাংশনটা কল করলেই রেজাল্টটা কোথায় লোড হবে? document.getAnimalById অবজেক্ট আইডি। অবজেক্ট আইডি মানে কি? res পাঠিয়েছিলাম না, res, আর তার ইনার HTML এ চলে যাবে কি আমার ওই রেসপন্স টেক্সট। একটা জিনিস খেয়াল করেন, আমি যখনই search.php এর মধ্যে ইকো করেছি search.php, এখানে এসে আমার রেসপন্স টেক্সটে কি বসে? দেখেন এখানে কি বসে যাচ্ছে? search.php টা কোথায় লেখা আছে? search.php সার্ভার পেজে বোঝা যাচ্ছে। সো আমি যদি এখান থেকে লোডিং করি, দেখেন কোনো রিকোয়েস্ট ইনিশিয়েট হলে আমার কি দেখাচ্ছে? search.php দেখাচ্ছে। এখন এই যে ফাংশনটা কি কিছুটা বোঝা গেল? ফাংশনটার নাম হচ্ছে আমাদের মেক রিকোয়েস্ট। আমি গিভেন টেক্সট নিয়ে আসছিলাম, অবজেক্ট আইডি সেখান থেকে রিটার্ন হয়েছে, বা অবজেক্ট আইডি আমি সেখান থেকে নিয়ে আসি। এখান থেকে এসে আমি সার্ভার পেজ যখন বলছি, সার্ভার পেজ ইকুয়াল search.php ওয়ার্ড সাইন টেক্সট ইকুয়াল গিভেন টেক্সট আমি বললাম। এখন এটা তো হচ্ছে আমার search.php তে আমি টেক্সট আকারে গিভেন টেক্সটটা পাঠিয়েছি। ওপেন ফাংশনের মাধ্যমে আমি সার্ভার পেজের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি, আর অন রেডি স্টেট চেঞ্জের মাধ্যমে আমি বারবার স্ট্যাটাসটা চেঞ্জ করছি এবং বারবার চেক করছি যে আমার কাজটা সম্পন্ন হলো কিনা। যখন দেখব রেডি স্টেট কত? 4 এবং স্ট্যাটাস আমার 200, তখন আমার রেসপন্স টেক্সট রেডি হবে এবং সেটা আমি যেখানে চাচ্ছি সেখানে আমি নিয়ে আসতে পারবো। আর হ্যাঁ, এই ওবিজে আইডি মানে কি? ওবিজে আইডি মানে হচ্ছে এই যে ওবিজে আইডি, আর এই ওবিজে আইডি মানে কি? যেখান থেকে কল হয়েছে সেখানে যাই। res, তার মানে কি? ওবিজে আইডি মানে কি? res না? বুঝতে পেরেছেন? ওবিজে আইডি মানে কি? res-টা কি? আমার এই একটা ট্যাগের আইডি। ক্লিয়ার? আমার ট্যাগটার আইডি হচ্ছে res। সো স্প্যান এই জায়গায় আমার লেখাটা, এই যে লেখাটা যখন আসে সেটা কোথায় আসে? অ্যাকচুয়ালি আসে স্প্যানের মধ্যে। বুঝতে পেরেছেন? আচ্ছা,
এখন আমরা সার্চিং এর কোড যদি এখানে লিখি, search.php তে যদি সার্চিং এর কোড লিখি বা এখান থেকে যদি আমি সার্চ টেক্সট এখানে দেই, এটা কিভাবে আসছে? গেটের মাধ্যমে। ইন্ডেক্সটার নাম কি? ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটার নাম হচ্ছে টেক্সট। ইন্ডেক্সটার নাম হচ্ছে আমার টেক্সট। কারণ আমি যদি এখান থেকে ইকো করি সার্চ টেক্সট, তাহলে কি পাবো? একটা জিনিস খেয়াল করেন, আমি লোড দিচ্ছি, চলে গেছে। আমি যদি এখানে এ লিখি, এখানে এ আসছে, খেয়াল করেছে? এটা কিন্তু অ্যাজাক্স পেজ থেকে আসছে। এখানে বি লিখলে ভি আসছে, বি লিখলে বি আসছে। তার মানে যেটা যাচ্ছে আমি টাইপ করে ছেড়ে দিচ্ছি ওই অ্যাজাক্সের মাধ্যমে, মানে অ্যাজাক্সের মাধ্যমে সার্ভার পেজে যাচ্ছে, সার্ভার পেজ থেকে রেসপন্স টেক্সট আকারে সেটাই আবার আমার কাছে ফেরত আসছে। আচ্ছা, বাট সার্ভার পেজে যদি এটাকে আমরা প্রসেস করি, আমরা বলছিলাম যে এটা একটা অ্যারে সার্চের মাধ্যমে আসবে। আমি একটা ডাটা অ্যারে ডিক্লেয়ার করি, ডাটা অ্যারের একটা ইন্ডেক্সে পিএসপি সিএসএস জেএস অ্যাজাক্স এমএল জাভা C# etc. ইফ করছি, কি হয়? ইন অ্যারে, প্রথমটা কি অ্যারে, দ্বিতীয়টা কি সার্চ টেক্সট। যদি অ্যারেতে খুঁজে পাই আমি ইকো বলবো কি? আমরা ইন অ্যারে ফাংশন কি রিটার্ন করে? যদি টেক্সটটা অ্যারেতে খুঁজে পাই সে রিটার্ন করবে কি? ট্রু। আর সে যদি ট্রু রিটার্ন করে আমি বলবো কি? ফাউন্ড। এলস যদি খুঁজে না পাই সে রিটার্ন করবে কি? ফলস। আর আমি রিটার্ন করবো কি এখান থেকে? নট ফাউন্ড। কি সেট না, ইন অ্যারে এটা বিল্ট ইন ফাংশন। সে এই যে ডাটা অ্যারের মধ্যে সে সার্চ করবে কি? সার্চ টেক্সটে যা আছে, মনে করেন আমার সার্চ টেক্সটে আছে এবি, বা ডাটা অ্যারের মধ্যে কোথাও এবি আছে, যদি এবি না থাকে সে রিটার্ন করবে কি? ফলস। তার মানে এবি নেই, সেই তাহলে রিটার্ন ইকো হবে কি? আমরা যখন সার্ভার পেজে কোনো কিছু ইকো করি সেটাই কি হয়ে যায়? রেসপন্স টেক্সট হয়ে যায়। অ্যাজাক্সে সেটাই রেসপন্স টেক্সট আকারে দেখা যায়। আবারও বলছি যে সার্ভার পেজে যেটাকে ইকো দেওয়া হয় সেটা ক্লায়েন্ট পেজে অলওয়েজ কি হয়ে যায়? রেসপন্স টেক্সট আকারে চলে যায়। তো এবার যদি আমরা দেখি চেক করে, ভালো এতক্ষণ পর কে গ্যাস ধরছে? ফুল লেন্থের সব
পেজ দিয়েছে না তো? এটা লাগবে ওটা খবর যায় না তো দিয়ে আসছি ঘটনা হচ্ছে আজ তো 30 নম্বর ক্লাস 2:30 থেকে চলতেছে সমানে এটা শেষ 30 আছে গতকাল 23 তারিখ আজকে 24 তারিখ আপনি সাইন করে এটা দিয়ে আসেন। দেখেন একটু খেয়াল করে সবাই। সো আমি যখন পি লিখেছি নট ফাউন্ড, এইচ লিখেছি নট ফাউন্ড, বাট আবার যখন পি লিখেছি পিএসপি হয়ে গেছে না, পিএসপি তো আছে, তখন কি বলছে বোঝা যাচ্ছে? সো আমি যখন সি লিখছি এস এস লিখছি ফাউন্ড, রাইট? এবং এই রেজাল্টটা কি অটোমেটিক আসছে না? রেসপন্স টেক্সট আকারে খুব দ্রুত আমার কাছে চলে আসছে। হ্যাঁ, সার্ভার পেজ থেকে। তো এটা অ্যাকচুয়ালি মূলত অ্যাজাক্স এবং র, আমরা অ্যাজাক্সের লাইব্রেরি ইউজ করি নাই, আমরা অ্যাকচুয়ালি অ্যাজাক্সের জন্য যে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ক্লাস আছে সেই বিল্ট ইন ক্লাসটা ইউজ করে আমরা অ্যাজাক্স ইনিশিয়েট করার চেষ্টা করলাম এবং এটা আমাদের অ্যাজাক্স ইনিশিয়েট হচ্ছে, যেটা আমরা দেখতে পেলাম, তাই না? আচ্ছা, আমি খুব দ্রুত আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ডেটাবেস থেকে সার্চিং আর কি। এটা আপনারা একটু দেখবেন যে আমি কি করছি। সো আমি এই অংশটা ডিসেবল করে রাখছি। হ্যাঁ বলেন। এটা তো এটাই বলা হলো, ওপেনের কাজ কি? রিকোয়েস্ট পাঠানো। রেডি স্টেট বারবার স্টেটগুলো চেক করে, আর যখন রেডি স্টেট 4 হয়ে যায় তখন তার কাজ সম্পন্ন হয়েছে সেটা ধরে নেওয়া হয়। আর স্ট্যাটাস কি? যদি খুঁজে পাই তখন স্ট্যাটাস কত আসে? 200, আর খুঁজে না পেলে স্ট্যাটাস 404 আসে। দেখালাম তো। রেসপন্স টেক্সট মানে কি? সে রেজাল্ট রিটার্ন করে দেবে। আর সেন্ড ফাংশনটা মানে কি? সে আবার ফাংশনগুলোকে আগের অবস্থায় ফেরত নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটু দেখি। আমি একটা ডেটাবেস তৈরি করি, ঠিক আছে? আমি একটা ডেটাবেস তৈরি করি। ডিবি এসিআইপি পিএসপি ব্যাচ 4 অ্যাজাক্স। কলিশনটা কি? UTF-8 জেনারেল CI ক্রিয়েট। ঠিক আছে, UTF-8 জেনারেল CI দিয়ে আমি ক্রিয়েট করেছি, আমার ডেটাবেসটা ক্রিয়েটেড। TBL স্টুডেন্ট আমি 4টা ফিল্ডে রাখছি। স্টুডেন্ট আইডি, নেম। আচ্ছা, স্টুডেন্ট আইডিটাকে আমরা কি করছি? ইন্ডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট। email address, name worker 50, email address worker 100, আর mobile worker like 14. এটা অটোমেটিক ধরে নেবে। স্টুডেন্ট টেবিল ধরলাম,
স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি কিছু ডাটা অটোমেটিক ইনসার্ট করি। আমি 5-6টা ডাটা ইনসার্ট করে নিব। নাম বলেন তো, আপনার নাম? মোহাম্মদ আশরাফুল। আশরাফুল। মোবাইল নাম্বার 710248। আপনার? মোবাইল 01738078300. 3 পাশে মোহাম্মদ আশরাফুল। ছোট নাম বলেন। SHIK কিউ। মোবাইল 612681। পেছনে কে আছে? শাহিন। এটা মোবাইল 396553। স্টুডেন্ট আসছে বাইরে, ওই এক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে, কোনো হয়ে গেছে, এবার উনি আনফর্চুনেটলি একটু বাইরে চলে গেছে জরুরি কাজে। ওনার এক ফ্রেন্ডের আছে কাগজপত্র দিয়ে গেছে, উনি কি ওনার ফ্রেন্ডের মাধ্যমে দিতে পারবে? ওনার সব দিয়ে গেছে, একটু জানতে চাচ্ছে। একটু ভিতরে কথা বলতে হবে। মানে সাব্বির ভাইরা আছে, সাব্বির ভাই আছে। মোবাইল পাশে কি আছে? এটা মোবাইল 01686138967। আচ্ছা, 6টা রেকর্ড মোস্ট প্রবাবলি আমাদের কাছে আছে। 6-7টা রেকর্ড হয়েছে এই টেবিলের মধ্যে। আমি একটু ব্রাউজ করে দেখি, তাহলেই হবে। হ্যাঁ, 6টা রেকর্ড আমাদের কাছে আছে। সো নাইস। এখনকার টার্গেট হচ্ছে যে আমি এখান থেকে সার্চ করব নাম ধরে। হ্যাঁ, নাম ধরে সার্চ করলে মানে পার্শিয়ালি মিললে ওই নামগুলো আমাদের এখানে ডিসপ্লে করবে, সার্চ হবে, ডেটাবেজে সার্চ হবে। সো ডেটাবেজে সার্চ করার জন্য সার্চ টেক্সটটা তো আমাদের প্যারামিটার হিসেবে কাজ করবে, তাই না? কি দিয়ে সার্চ হবে? নাম দিয়ে সার্চ করব। সো প্রথমে আমরা কি করে নেই? ডেটাবেজ কানেক্ট করে নেই। MySQL কানেক্ট, লোকাল হোস্ট, যদি কানেক্ট না হয় যাই server not connected, else database connected, তাই না? MySQL select DB, ডেটাবেজের নাম কি? DB SCIP PHP batch 04
অ্যাজাক্স। আচ্ছা, এখানে এসে আমরা একটা এসকিউএল কমান্ড লিখি না, সিলেক্ট স্টার ফ্রম TVL স্টুডেন্ট হোয়ার নেম লাইক কোটেশনের মধ্যে আমার কি আছে, সার্চ টেক্সট, তাই না? বোঝা গেল? বুঝি নাই? পার্সেন্টেজ, হ্যাঁ আমরা পার্সেন্টেজ দিয়ে দিই, দুই পাশেই পার্সেন্টেজ দিয়ে দেই যাতে যে কোনো জায়গায় মিলে গেলে পাওয়া যায়, পার্সেন্টেজ দিয়ে দিই। এখন MySQL কোয়েরিতে মধ্যে আমরা এসকিউএলটা পাঠাচ্ছি, এখান থেকে কি আসবে, একটা রেজাল্ট। এই রেজাল্টটা ধরেই আমি কিন্তু লুপ চালাবো এবং প্রিন্ট করাবো, তাই না? লুপ চালিয়ে প্রিন্ট করার জন্য আমি HTML নিয়ে নিচ্ছি, হেড নিয়ে নিচ্ছি, টাইটেল নিয়ে নিচ্ছি, বডি নিয়ে নিচ্ছি, টেবিল নিয়ে নিচ্ছি, টিয়ার, আইডি, নেম, ইমেল, মোবাইল। border 1 center। তাহলে আবার PHP syntax দিব, while ক্লোজ, এখানে কি বসবে, টিআর, আর যার মধ্যে বসবে টিডি। কয়টা টিডি? 4টা টিডি। এখন এখান থেকে আসবে আমার কি, রো ইকুয়াল MySQL ফেস এসও, এর ভেতরে রেজাল্ট আছে। রো এর ভেতর থেকে আমার রো আসবে না একটা একটা করে, সব ডাটাই দুটো আসবে, আমি স্টার বলেছি। রো এর ভেতর থেকে ইকো রো, ইন্ডেক্সটার নাম কি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল। ডেটাবেসটা একবার একটু দেখে আসি, কি কি আছে, নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল। নেম, ইমেল অ্যাড্রেস আর, একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু সব এক্সিকিউট করছি কোথায়, সার্ভার পেজে, বাট এটা দেখা যাবে কোথায়, ক্লায়েন্ট পেজে। সো আমি অ্যাজাক্স সার্চ পেজটাকে যদি লোড করাই, দেখেন অ্যাজাক্স সার্চ পেজটাকে যখন লোড করেছে, আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল চলে আসে। এটা প্রথমবার কেন চলে আসলো সেটা একটু দেখাচ্ছি। কারণ হচ্ছে শুরুতেই পেজের অনলোডেই, মানে বডি অনলোডে আমি মেক রিকোয়েস্ট ফাংশন কল করেছি, সার্চের টেক্সটটা কি ব্ল্যাঙ্ক, আর রেজাল্ট আসবে কোথায়, RES এ বলেছি। বাট পরবর্তীতে যখন আমি সার্চ বক্সে টাইপ করব, সেই টাইপের ওপর বেস করেই কিন্তু রেজাল্টটা আসবে। সো আমি যাই করি না কেন, আমি যদি এখানে এ লিখি, এ সবগুলো নামের মধ্যে আছে, মোস্ট প্রবাবলি সবগুলোতেই এ আছে, সেই জন্য সবগুলো দেখা যাচ্ছে। আমি এইচ লিখি, এইচ দেখেন সবার মধ্যে নেই। HE লিখি, শুধু হেমার মধ্যে আছে। SH লিখছি, সব আসছে, তাই না? SH লিখছি, SH, আশিক, শাহিন,
শাওন 3 জনের মধ্যে আছে। তো রেজাল্টে কি আমার টাইপের উপর বেস করে চেঞ্জ হচ্ছে না? আমি আইডি দিয়ে করি নাই, শুধু নাম দিয়ে করেছি। আমি যদি মোবাইল দিয়ে করি, অর করে যদি যাই, যে কোনো কিছু দিয়ে সার্চ করা যাবে। অর করলে কি সার্চ করা যাবে না? আইডি দিয়েও সার্চ করা যাবে। সো সার্চিংটা হচ্ছে কার মাধ্যমে? সার্চ হচ্ছে অ্যাজাক্স এর মাধ্যমে, এবং এটা ইনস্ট্যান্ট সার্চিং হচ্ছে, রাইট? আমি সার্চ করছি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইভেন যেটা করা যায় সেটা হচ্ছে যে লাইক আমি এখানে এটাকে এডিট করে দিব, কার্সর সরিয়ে নিব, এডিট হয়ে যাবে। আমি এটাকে এডিট করব এখান থেকে, যে লাইক শাওন নামটা ভুল হয়েছে, আমি এডিট করলাম, ক্লিক করলাম, এখানে এডিট হবে, কার্সর সরিয়ে নিলে ডেটাবেজে আপডেট হয়ে যাবে। অ্যাজাক্সের মাধ্যমে কি আপনি এত ফাস্টার কাজ করতে পারেন, এটা দেখাবো আমি নেক্সট ক্লাসে, আজকে সময় নেই। সো এটা এডিটেবল করা যায়, লাইক যে কোনো কিছু আমি ভুল হয়েছে আমি এডিটেবল করছি, কার্সর নিলে এটা এডিটেবল হয়ে যাবে, ক্লিক করলে এডিটেবল হবে, এডিট করে কার্সরটা সরিয়ে নিলেই কি হবে, হচ্ছে আপডেট হয়ে যাবে ডেটাবেস। টোটাল পেজ অ্যাজাক্সে প্রজেক্টের ভেতরে ইনভলভ কিছুটা থাকবে আর কি। হ্যাঁ, আপনি লাইক বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি ডিরেক্ট সার্চ যখন করবেন, লাইকটা কি পার্শিয়ালি মিললেই যেন সার্চটা হয়, আর লাইকটা না দিলে কি হবে, আপনি পুরোপুরি মিলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্কুলে নিচে দেখ। বলেন। যদি আপনার এসকিউএল কমান্ডে ভুল হয়, ওই যে আপনি রেজাল্টটা নিয়ে আসছেন না, এটা কার মাধ্যমে আসে? এসকিউএল কমান্ড থেকে। এসকিউএল কমান্ডে যদি ভুল থাকে তাহলে এ ধরনের এরর দেখায়। এসকিউএল কমান্ডে ভুল থাকলে রেজাল্টের মধ্যে চলে আসে ট্রু ফলস, আর ট্রু ফলস তো আর কোনো রিসোর্স লোকেশন না। মাইএসকিউএল এসও বা মাইএসকিউএল ফেচ অ্যারে এরা এক্সপেক্ট করে কি অলওয়েজ কি রিসোর্স লোকেশন, এই কারণে এররটা আসে। তো যদি এ ধরনের কোনো এরর আসে, আপনি সরাসরি চলে যাবেন এসকিউএলে, ওখানে কোনো ভুল আছে কিনা সেটা চেক করুন, ঠিক আছে? অ্যাজাক্সের বিষয়টা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আর একটা জিনিস একটু দেখাবো, যে মনে করেন আমি যদি নামের জায়গাটা এইটিডিতে কোনো একটা জায়গা নাম, যেখানে নাম ডিসপ্লে হচ্ছে, এটা HTML5 এর একটা এলিমেন্ট, কন্টেন্ট এডিটেবল ট্রু, ঠিক আছে? আমি যখনই কন্টেন্ট এডিটেবল ট্রু করে দিলাম, এখানে দেখেন নামে ক্লিক করলে এটা এডিটেবল মোডে চলে আসে। বাট নর্মালি কি কোনো ওয়েব পেজের ভেতরে ক্লিক করলে কোনো কিছু মুছে দেওয়া যায়? বাট এখানে কিন্তু করা যাচ্ছে। বাট আমি কিন্তু যদি বাইরে ক্লিক করি বা পেজ রিফ্রেশ করি, আমার ডাটাটা কিন্তু মুছে যায় নাই। বাট আমি এটা মুছেও দিতে পারবো, এডিটও করে ফেলতে পারবো অ্যাজাক্সের মাধ্যমে। আমার ওই যে অ্যাজাক্স আপডেট নামে একটা ফাংশন এই ফাইলের মধ্যে লেখা আছে, বাট এটা এখনই আজকে আলোচনা করার সময় পাচ্ছি না। বাট এটা নেক্সট ক্লাসের প্রথমে আলোচনা করে তারপরে আমি প্রজেক্টে চলে যাব। আবার যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। অ্যাজাক্সের মানে ফাংশনটা কি, এটা পুরোপুরি ডাইনামিক ফাংশন। আপনি শুধু সার্ভার পেজ চেঞ্জ করবেন, আপনার রিকোয়েস্ট চেঞ্জ করবেন, আপনার সার্ভার পেজের কাজের চেঞ্জ আসবে। বাট অলওয়েজ ফাংশন কলিং, অবজেক্ট তৈরি করা এবং আদার্স ফাংশনগুলো কল করার প্রসেস কি 100% সেম। এটাকে বারবার 100 টাইমস আপনি ইউজ করতে পারবেন, কিছুই নেই। হ্যাঁ, লিখে কার্সর সরিয়ে নেবেন। হ্যাঁ, আপনাকে ব্যাকএন্ডে যে জায়গায় পাওয়ার্ড, লাইক আমরা যেখানে ওই ফেসবুকে দেখি না, লাইক করা, কমেন্টস করা, এই আপনাকে চ্যাট করা, সব জায়গায় কিন্তু এই অ্যাজাক্সের ইউজ আছে। বুঝতে পেরেছেন? অটোমেটিক কি আসে, নোটিফিকেশন চলে আসে, মেসেজ চলে আসছে, আপনাকে দিচ্ছে
ফ্রেন্ড রিকোয়েস্ট কি আসছে সবগুলো দেখাচ্ছে, সব কার মাধ্যমে আসে? অ্যালেক্সা।